এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা করো। তোমরা আওয়ামী লীগকে যদি ফেসিবাদ বলা হয়, এই সরকারও নব্য ফেসিবাদ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত, বিভিন্ন কারণে আতঙ্কগ্রস্ত। দল হিসেবে জাতীয় পার্টি কোনো সময় কোনো অপকর্ম সমর্থন করে নাই, এবং আমরা সবসময় সংগ্রামী ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। এই ফার্স্ট যে শহীদ হয়েছে আবু সাইদ, ওনার কবর জিয়ারত করতে আমি প্রথম গেছি। আমাদেরকে যেভাবে তারা কালার করতে চাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুটো জিনিসের জায়গায় আমি মনে করছি যে এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হয়নি। একটা হলো কৌশলগতভাবে নিয়ম হলো যে আওয়ামী লীগ একটা আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের রায় অনুযায়ী তা ক্ষমতাচ্যুত হয়েছে। যে দেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না, সেই দেশের জনগণকে তাদেরকে যদি আবার নির্বাচনে আসতে দেওয়া যায়, স্বাভাবিকভাবে কাজকর্ম করতে দেওয়া যায়, তাতেও দেশের জনগণ তাকে রায় দিয়ে তাদেরকে নির্বাচন থেকে বের করে দেবে। অথবা তারা নিজেরা ঠিক হয়ে, শুদ্ধ হয়ে, তাদের যে পাপকর্ম সেগুলো বাদ দিয়ে হয়তো একটা কাঠামোতে দাঁড়িয়ে পরবর্তীতে তারা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করবে। এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখনই আমি এটাকে আদেশ দিয়ে করলাম, এবং যে আদেশটা, যে প্রক্রিয়া করা হলো, এটা আমার কাছে সঠিক মনে হয়নি। যেমন একটা হলো যে সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি তরুণদের একটি রাজনৈতিক দল, এখনও রেজিস্ট্রেশন হয়নি এই দলটার, সেই দল একটি দাবি জানালো, কম সময়ের ভিতরেই একটা বড় ধরনের দাবি জানালো, এবং ওইটার প্রেক্ষিতে তারা কিছু আন্দোলন করলো। এটা হলো যে প্রথম হলো যে সরকার একটা অর্ডিন্যান্স করলেন। অর্ডিন্যান্সটা হলে আইন পরিবর্তন করে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদেরকে রাজনীতি থেকে বহিষ্কার করার জন্য বিচার করা যাবে। সেই জন্য বিচারের সুযোগ দিয়ে একটা আইন করে, বিচার করার সুযোগ সৃষ্টি করলেন সরকার। ভালো, বিচার করে আপনি রায় দেন, এটা ঠিক আছে। কিন্তু তার আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করা হলো। এটা একটা ধরনের রায় দেওয়া হলো যে তারা রাজনীতি করতে পারছেন না। আর তারপরে এই রাজনীতিটাকে এই থেকে আমি মনে করি কার্যকর করা হলো যখন আবার ইলেকশন কমিশন তাদের ইলেকশনের থেকেও তাদের নিষিদ্ধ করলেন। তার মানে একটা রায় হলো যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না, আর এই রায়টাকে বাস্তবায়ন করা হলো যে তারা ইলেকশনই করতে পারবেন না। তো বিচারের আগেই কিন্তু রায় হলো এবং কার্যকর হলো। রায় আগে হয়ে যাবে, রায় এক্সিকিউট হয়ে যাবে, তারপরে বিচার হবে, এটা আইনের শাসনে অ্যালাউ করে না। কাজেই এই পদ্ধতিটা আমি মনে করি যেটা আইনের শাসনের ব্যত্যয় হয়েছে। না, এটা লিগ্যাল নোটিশ যেও পাঠাতে পারে। আমি তো বললাম যে 14 দল বা অন্য কোনো কথা না, জাতীয় পার্টি সবসময় আমরা আমাদের স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে রাজনীতি করেছি। আমরা লাঙ্গল মার্কা নিয়ে আমরা ফাইট করেছি, এবং আমরা সবসময় আমাদের নিজস্ব রাজনীতি করেছি। অনেক সময় অনেকভাবে, যেটা এখন বলা হয় ফেসিবাদী, সরকার অনেক ধরনের প্রেশার সৃষ্টি করেছে, করে আমাদের দলকে অনেকখানে দুর্বল করে ফেলেছে, অনেক সময় বাধ্য করেছে। তারপরেও কিন্তু আমাদের নিজস্ব অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছি, বেঁচে আছি। এবং আমরা যখনই পিছু হটছি তখন ওই প্রত্যয় নিয়ে পিছু হট এসছি যে আমরা যে কোনো সময় আবার সামনে গিয়ে জনগণের জন্য জনগণের সংগ্রামে আমরা জীবন দেবো সামনে গিয়ে। এখন আমরা আসছি যে প্র্যাকটিক্যালি আমরা কৌশলগত কারণে পিছিয়ে এসেছি, আবার আমরা সামনে যাব। আমরা 2018 সালের নির্বাচনে আমাদেরকে যখন বিরোধী দল করতে বলা হলো, আমি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন ছিলাম, আমরা প্রতিদিন আমি সরকারের যত অপকর্মের কথা তুলে ধরার চেষ্টা করছি, এবং আমাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে যখনই আমি ফিরে এসেছি, সঙ্গে সঙ্গে আমি আবার চেষ্টা করছি, এবং দল আমার সঙ্গে ছিল, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমার সঙ্গে ছিল। অনেকে হয়তো কিছু উপর লেভেলের মানুষ যারা মন্ত্রী এমপি হয়েছেন, তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত স্বার্থ বা এলাকার স্বার্থ এইসব চিন্তা করে অনেক সময় সরকারের সঙ্গে কিছুটা লিয়াজও মেনটেন করেছে। কিন্তু দল হিসাবে জাতীয় পার্টি কোনো সময় কোনো অপকর্ম সমর্থন করে নাই, এবং আমরা সবসময় সংগ্রামী ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। আমাদের উপরে বিচার করে যদি কোনো কিছু করতে পারে, আমাদেরকে কখনোই বিচারের দোষী সাব্যস্ত করতে পারবে না। গায়ের যদি কিছু করে, এটা টিকবে না, এটার জন্য আমরা অরিগ না। এইসব জিনিস জনগণ এটা বিচার করবে এবং এটা পরিবর্তন হবে, এটা সম্পর্কে আমরা নিশ্চিত। তারা বলতে পারবে। আমরা তো তাদেরকে প্রথম থেকে সমর্থন দিয়েছি। তারা যখন আন্দোলন করেছেন, তারা তো পার্টি ছিল না, যারা ছাত্ররা ছিল, আমরা আমাদের লোকেরা এই ফার্স্ট যে শহীদ হয়েছে আবু সাইদ, ওনার কবর জিয়ারত করতে আমি প্রথম গেছি, এবং তার বাসায় গিয়ে তার বাবা মাকে কিছু সহায়তা করা, তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং তাদের পক্ষে কথা বলা। এবং তার আগে আমাদের যে তাদের জানাজার ক্ষেত্রে আমাদের লোকরা সরাসরি জড়িত ছিল রংপুরে, তারা সরাসরি তাদেরকে সাহায্য করছে। আমাদের লোকদের অনেকের বিরুদ্ধে হুলিয়া ছিল, পালিয়ে বেরিয়েছে, অনেকে 2জন ছেলে মারাও গেছে, 4জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল।
তো আমরা তো সর্বাত্মক, পরবর্তীকালে যখন সরকার গঠন হয় 5ই আগস্টের পরে, তখনও তো আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি, আশ্বাস দিয়েছি, সহযোগিতা করে গেছি। এবং আমরা কোনো সময় এমন কিছু দেখাই নেই যে তাদেরকে আমরা কোনো ক্ষেত্রে তাদেরকে আমরা বৈষম্য করছি খারাপ হিসাবে। আমরা সবসময় তাদেরকে তরুণ সমাজ সামনে এগিয়ে যাক, তরুণরা, আমরা যেটা পারিনি তারা তরুণরা পেরেছে, এসব বক্তব্য আমার আছে। এই একটা জিনিস তারা হয়তো ভুল করছেন, আন্দোলনটা সারা দেশের লোক সবাই মিলে করেছে। আন্দোলনের কৃতিত্বটা গুটি কয়েক তারা তৎকালীন সময় মনে হচ্ছিল যে লিডারশিপ দিচ্ছেন, তারাই সম্পূর্ণটা নিয়ে যাবেন, এটা কিন্তু সাধারণভাবে গ্রহণযোগ্য হবে না। এখানে একেবারে কৃষক, শ্রমিক, জনতা থেকে শুরু করে মানে ছাত্র থেকে শুরু করে টিচার, অভিভাবক সবাই কিন্তু এটার সঙ্গে একমত ছিলেন এবং এইভাবেই তারা আন্দোলন করছেন। তাদেরকে বাদ দিয়ে এখন টিচারদেরকে বিভিন্ন জায়গায় অপমান করা হচ্ছে। তাদের যে সমর্থক গোষ্ঠী, তাদের প্রতি যাদের সহানুভূতি, তাদেরকে যারা সামনে দেখতে চান, তাদেরকে ওনারা নিরুৎসাহ করছেন। এটা তাদের জন্যই, এটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নয়। তবে আমরা তাদের জন্য ভীত নই। আমরা জনগণের রাজনীতি করেছি দীর্ঘদিন থেকে, আমরা অনেক উত্থান পতন দেখেছি। আমরা জনগণের সঙ্গে থাকব। এটাতে যত বেশি আমরা নির্যাতিত হব, যত বেশি আমাদের জনসমর্থন বাড়বে, জনগণের সহানুভূতি বাড়বে এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ, উদ্দীপনা বাড়বে। জাতীয় পার্টির সঙ্গে কেন তারা বসবে না? জাতীয় পার্টি একটা অত্যন্ত পুরানো দল, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, এবং আমরা কোনো সময় জনগণের বাইরে কিছু করিনি। যেটা করানো হয়েছে জোর করে, সেটাও পার্শিয়ালি করানো হয়েছে। আমরা কোনো সময় কোনো কিছু করিনি যেটাতে আমাদেরকে দোষী বলতে পারে। আমরা 14 যদি ধরে না যায় জাতীয় পার্টি অংশগ্রহণ করি, যদি আমি করি নেই, আমাদের 300 আসনের মধ্যে 270 আসন আমরা উইথড্র করেছিলাম, তারপরে ধরে নিলাম। কিন্তু সেই নির্বাচিত যদি তারা অবৈধ সরকারই বলে, সেই অবৈধ সরকারের অধীনে বিএনপি সহ সব দল স্থানীয় সরকার নির্বাচন করেছে। 2018-তে সব দল নির্বাচন করেছে। 2024-এ এসে একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে বাধ্য করে। তারপরেও আমি আগে পিছিয়ে সবসময় বলেছি এবং সমালোচনা করেছি। এই নির্বাচনগুলির সম্পর্কে আমি বলেছি নির্বাচন হয়নি, সমালোচনা করেছি, সব কিছু করেছি। এবং আন্দোলনের সময় আমরা একেবারে সম্মুখ সারিতে ছিলাম। 3 তারিখেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা আন্দোলনের সঙ্গে আছি। পরে অফিসিয়ালি আমরা পার্টি অফিসে বসে ডিসিশন নিয়ে তাদের সমর্থন দিয়েছি। কাজেই আমরা জনগণের সঙ্গে সবসময় ছিলাম, সবসময় আছি। আমাদেরকে যেভাবে তারা কালার করতে চাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জানি না কেন, কি উদ্দেশ্যে করছেন। তবে এটাতে অন্যায় থাকবে। এটাতে অন্যায়কে ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত করা সত্যই থাকে। এটা কখনোই সম্ভব হয়নি এবং ভবিষ্যতে কখনো সম্ভব হবে না। এটা আমার কাছে মনে হয় একটা গোঁজামিল চলছে। যেমন চট্টগ্রামের মেয়রকে যখন দেওয়া হয়েছে, তার মানে সেই নির্বাচনটাকে বৈধতা দিয়েই দেওয়া হয়েছে। ঠিক আছে, দেওয়া হলো। এখন আবার ঢাকাতে একইভাবে দেওয়া হয়েছে, কোর্টের অর্ডার হয়েছে, ওনারা করতে চাচ্ছেন। এখন আবার এখানে যারা ওনার যা শুনি আর কি, এখানকার যা উপদেষ্টা, ওনার সঙ্গে মনোপুত হচ্ছে না, কাজে উনি রাজি হচ্ছেন না। আবার একই ক্ষেত্রে আমাদের একটা দাবি আছে, সেটা জাতীয় পার্টির ক্যান্ডিডেট রংপুর থেকে বিপুল ভোটে এবং আওয়ামী লীগকে এবং অন্য সব দলকে পরাজিত করে একেবারে ফেয়ার ভোটে, আওয়ামী লীগ অনেক চেষ্টা করে সেখানে দাঁড়াতে পারেনি, সেখানে যে তাকে আবার কোনো কিছু তার বাতিল করে রাখা। কাজে যদি নির্বাচন, মানে কথা হলো আইনের শাসন হলো সবার জন্য একই আইন থাকবে। এখানে দেখা যাচ্ছে আইন পার্সন টু পার্সন ভেরি করছে, আইন স্থান টু স্থান ভেরি করছে, সময় থেকে এই সময় হলে একটা, আরেক সময় হলে একটা, মানে আইনের কোনো স্থায়িত্ব দেখা যাচ্ছে না। এটা হলো গোঁজামিলের ব্যাপার এবং এই গোঁজামিল দিয়ে দেশ চালানো আমার মনে হয় কঠিন হবে। আওয়ামী লীগ আমলে যেটা ফেস করেছিলাম, মোটামুটি কিছু বাধা, এই ধরনের বাধা না, আরেক ধরনের বাধা, এখন আমরা বাধা ফেস করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে যদি ফেসিবাদ বলা হয়, এই সরকারও নব্য ফেসিবাদ, এটা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। এবং ওনারা ফেসিবাদ করার কারণে যেভাবে যে অবস্থানের সৃষ্টি করেছিলেন, সেই পরিবেশ সৃষ্টি করেছিলেন, এখনও মোটামুটি সেই পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত, বিভিন্ন কারণে আতঙ্কগ্রস্ত। কোনো লোকই নিরাপদে সুখে আছে এরকম বলা যায় না, যে যেখানেই থাকুক। আমি মনে করতে চাই বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন এই অবস্থায় আজকেই দেখলাম যে 3.25 লক্ষ নতুন বেকার, তাও বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাবে। সেটা হলো যে যারা গত কয়েক মাস ধরে চাকরি খুঁজছেন, এখনও চাকরি খুঁজছেন, তারা বাদেও কিন্তু কয়েক কোটি লোক অলরেডি বেকার, তারা চাকরি খোঁজা বাদ দিয়েছেন, হতাশ হয়ে অন্য করে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন। কাজে বাংলাদেশে বেকার বাড়ছে, মানুষের ক্ষুধা বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কোনো নতুন ইনভেস্টমেন্ট আসছে না। এবং সবচেয়ে বড় কথা যে বিদেশ থেকে যে শুধু রেমিটেন্স ছাড়া আর তেমন কোনো আয় হচ্ছে না। বিদেশি অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক অর্ডার কমে যাচ্ছে। স্থিতিশীলতা ছাড়া এই অর্থনৈতিক কাঠামোয় কোনো ক্রমেই শক্ত করার কোনো অবস্থা নেই। আমাদের যে ঐক্যমত কমিশন করেছে, এটা তো অ্যাকচুয়ালি প্রথমে আমি বলেছি অনৈক্যমতের
কেননা ওনারা প্রথমেই আমাদেরকে বাদ দিয়েছেন, অনেককে বাদ দিয়েছেন, কাজে এটা তো ঐক্যমতের হলো না। ওনারা প্রথমেই, এবং কী জন্য বাদ দিয়েছে সেটা আমাদেরকে এখনো বলেননি। এখন আইনগতভাবে আমরা একটা বৈধ দল, সব দিকেই আমাদের, এবং আমাদেরকে কোনো ক্রমেই অবৈধভাবে যেটা করা হচ্ছে সেটা বৈধতা নাই, কিন্তু ওনারা ওটা করেছেন। এবং ওটা করতে গিয়ে ওনারা ঐক্যটাকে নষ্ট করে, অনৈক্য সৃষ্টি করে দেশে একটা বিভাজন সৃষ্টি করেছেন। এক পাশে ফেসিবাদের দোসর, ফেসিবাদ, আর এক পাশে ফেসিবাদ বিরোধী, এবং তাদের মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করেছেন, মানে হানাহানি মারামারির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কিভাবে অগ্রসর হবে বাংলাদেশ? আর রাজনৈতিক স্থিতিশীল ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের মানুষের সামনে বেঁচে থাকার উপায় থাকবে না, স্বাভাবিক জীবনযাত্রার কোনো গ্যারান্টি থাকবে না। আমি বলছি ঐক্য ধরে রাখার চেষ্টা করেন, ঐক্য বাড়ানোর চেষ্টা করেন, ঐক্য সৃষ্টি করেন, পরস্পরের মধ্যে ঘৃণা প্রতিহিংসা কমিয়ে ফেলেন, বাদ দিয়ে দেন, সৌহার্দ্য বন্ধুত্ব সৃষ্টি করেন, তাহলেই দেশকে রক্ষা করা সম্ভব। আমি দুটো দলের থেকেই দেখলাম। একটা দল হলো থেকে বিএনপির থেকে একজন নেতা, সিনিয়র নেতা, উনি বলেছেন যে যারা আওয়ামী লীগ থেকে বিশুদ্ধ লোক আসবে আমরা তাদের নিব। আবার মোস্ট প্রবলি এনসিপি বা কোনো একটা দলের থেকে ওখানে বলা হচ্ছে যে অনেক লোক আওয়ামী লীগের লোক তারা ওখানে জয়েন করছেন, এরকম একটা দেখলাম। সত্য মিথ্যা আমি জানি না। তার মানে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে সব আওয়ামী লীগের লোক খারাপ নয়, তাদের মধ্যে ভালো লোকও আছে, তারা বলছেন, মানে বিএনপির যে বলেছেন বা এনসিপির যে বলেছেন। আমার কথা হলো, যদি একটা দল, এই কথা আমি আগেও বলেছিলাম, একটা দলের যদি সব লোক খারাপ না হয় তাহলে সেই দলটাকে আপনি ব্যান করবেন কেন? যদি সব লোক খারাপ না হয়, কিছু গুটি কয়েক লোক হয় তাকে আপনি, বেশিরভাগ লোক হয় তাদেরকে আপনি শাস্তি দেন, কিন্তু দল তো আর হাত পা নাই, দলের তো লোক সংখ্যা, লোকজনই তো করে যে খারাপ কাজ। তো আপনি যদি তাকে খারাপ, দলই খারাপ, তাহলে তো সব লোকই খারাপ আপনি বলছেন। তবে কথা হলো, এদেরকে আপনি রাজনীতি করতে না দেবেন, এদেরকে আপনি ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন? তো ভোটার তালিকা থেকে যদি বাদ না দিতে পারেন, তাহলে ওরা অন্য কোনো দলে যাবে বা অন্য কোনো দলে ভোট দিবে, এটাকে আপনি কিভাবে ঠেকাবেন বা ঠেকাবেন কেন? প্রশ্ন হলো, সেখানে ডেফিনেটলি তখন তাদের চয়েস মতো তারা ইলেকশনে ভোট দেবে, এবং সেখানে তারা আমাদেরকে যদি দেয়, তো অন্যায় কিছু আমি দেখি না। কারণ আমরা তো সবসময় সত্যের পথে কাজ করছি, আমরা তো জনগণের পক্ষে কথা বলছি। আমরা তো খারাপ কাজের, আওয়ামী লীগের খারাপ কাজের তো আমরা প্রশংসা করছি না, আওয়ামী লীগের খারাপ কাজের আমরা সমর্থন করছি না। কিন্তু আওয়ামী লীগের একটা ভালো লোক যদি তারা নিতে পারে দলে, আর আওয়ামী লীগের সেই ভালো লোক যদি আমার দলে আসতে চায় বা আমার দলে ভোট দিতে চায়, আমি বাধা দেবো কেন? আমি মনে করি এখন সবচেয়ে আগে প্রয়োজন জাতীয় সরকার নির্বাচন, এবং ওইটার মাধ্যমে একটা ফাউন্ডেশন তৈরি। কিন্তু ওই নির্বাচন হেনতেন নির্বাচন নয়, ওনারা যে নির্বাচন করতে চাচ্ছেন সেই নির্বাচন নয়। লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে, পরিবেশ হতে হবে। কারণ এখনও আমরা জানি না নির্বাচন কমিশন সম্পর্কে, আমরা জানি না তারা নিরপেক্ষ কিনা। আমরা নির্বাচনের সময় যেটা করতে হয় আমরা সবই করতে চেষ্টা করছি, আমরা সংগঠিত হচ্ছি। আমরা আমাদের কাউন্সিলের একটা ডেট দেওয়া হয়েছে, এটার কালকে আবার প্রেসিডেন্ট মিটিং আছে, এগুলো নিয়ে আমরা কাউন্সিল করার চেষ্টা করবো। করার পরে আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করব। যদি বাধাগ্রস্ত হই, তাহলে যখন যেভাবে পজিশন হয় সেভাবে নিব। নির্বাচন যদি সঠিক নির্বাচন না হয়, তখন কি সিদ্ধান্ত হবে সেটাও আমরা সেই সময় নেব। আমরা চাচ্ছি যে সঠিক নির্বাচনের জন্য আমাদের কথাবার্তাগুলো নিয়ে আমরা জনগণের সামনে যাব, এবং জনগণের কাছে আমরা তাদের আশীর্বাদ চাইব। বাংলাদেশের মানুষ কোনো নির্বাচনে ভুল করে না, সঠিক নির্বাচন হলে। এটা আমার দীর্ঘদিন নির্বাচন করে অভিজ্ঞতা। কাজেই আমাদের দেশের মানুষকে পরিপক্ক মানুষ মনে করি আমি, গণতন্ত্রের জন্য প্রস্তুত মানুষ মনে করি, এবং আমি মনে করি তাদের সামনে দাঁড়িয়ে আমরা যখন নির্বাচনে ভোট চাইবো, তারা নিশ্চয়ই আমাদেরকে সমর্থন করবে। না, এটা আমার প্রস্তাব। আমি একটা সংস্কারের উপরে আমি একটা প্রস্তাব তৈরি করে ওনাদেরকে দিয়ে এসেছি, যদি ওনারা রিসিভ করতে অনেক ভয় পাচ্ছিলেন বা লজ্জাবোধ করছিলেন, কেন জানি না। তো ওটা আমি পত্রিকা ছেপেছি। ওটার মধ্যে আছে যে কতগুলো ভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দেশে ইন্টারেস্টিংলি অনেকে জানে না, আমাদের দেশে কিন্তু চিফ এক্সিকিউটিভ আগে ছিল প্রেসিডেন্ট কিন্তু দুবারের বেশি হতে পারবে না, ওটা ছিল। এখন পরবর্তীকালে পার্লামেন্টারি সিস্টেম আসাতে প্রধানমন্ত্রী হয়ে গেছে চিফ এক্সিকিউটিভ, সেখানে এই সিস্টেমটা করা হয়নি। কিন্তু আমাদের করা, এখনো প্রেসিডেন্ট দুটার বেশি পারবে না। এটাকে আমি তখন বলছিলাম 2 টার্মের বেশি করা উচিত হবে না। আমার এটার ব্যাপারে আমরা আর্টিকেল লেখা আছে। এই শেখ হাসিনার সময় লিখেছিলাম যে এক ব্যক্তি বেশি দিন থাকলে পৃথিবীর বিভিন্ন ডেমোক্রেটিক কান্ট্রিতে অনেক সময় দেখা যায় যে এক নায়কতন্ত্র একটা পরিবেশ সৃষ্টি হতে পারে। আমার আর্টিকেল বাংলা আছে, ইংরেজিতে আছে। কাজেই আমরা যেন এটাকে লিমিটেড করি, 2 বারের বেশি বা কিছু একটা রেস্ট্রিক্ট করি। অন্তর্বর্তী সরকারকে আমি যেটা বার্তা দিতে চাই সেটা হলো যে আমি মনে করি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে আমরা সমর্থন দিয়েছিলাম, সেটা বাস্তবায়ন করুন। সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করুন, এবং সবাইকে নিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করুন, সবাই সমর্থন নিয়ে, সবাইকে আস্থায় নিয়ে, এবং হিংসা, বিদ্বেষ, ঘৃণা, প্রতিহিংসার বাদ দিয়ে আমরা বন্ধুত্ব, সৌহার্দ্য এবং সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।
এটি